বাক একেবারে নির্ভুল তারাই কি এনকাউন্টার স্পেশালিস্ট? মানে এনকাউন্টার স্পেশালিস্ট কথাটা আমরা খুব শুনি। এনকাউন্টার করতে গেলে কিছুটা কারেজ লাগে, ঠিক আছে? কারেজ লাগে ইন দ্য সেন্স যে আমি ল পয়েন্টে ঠিক আছে কিনা, লিগ্যাল দিক থেকে ঠিক আছে কিনা, প্রথমে এটা ঠিক করতে হয়। তারপরে একটা মানুষকে গুলি করে আই এম কজিং হিজ ডেথ, এটাও একটা সাহস লাগে। যে একটা মানুষকে আমি গুলি করছি, সেটা একটা সাহস লাগে, আমি মেরে দিচ্ছি, কারণ মানে খোদার উপর খোদগারি করা যাকে বলে, মানে গুলি করে মেরে দিচ্ছি, তো এন্ডিং হিজ লাইফ, ডেফিনেটলি ইট রিকোয়ার্স সাম শর্ট অফ কারেজ, সেটা লাগে। তারপরে আমি প্রথমেই আমাকে দেখতে হবে যে আমি লিগ্যাল পয়েন্টে ঠিক আছি কিনা, লজিক্যালি এবং লিগালি হোয়েদার আই ক্যান জাস্টিফাইড দ্য এনকাউন্টার অর নট, এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারাই আর কি এনকাউন্টার স্পেশালিস্ট, যারা এই নিয়মগুলো মেনে তারপরে করে। আমি এরকম দেখেছি, আমাদের সুবীর চ্যাটার্জি ছিল এখানে, বেহালাতে ওসি ছিল, তিলজলায় ওসি ছিল, আমার কাঁচাপাড়ায় ওসি ছিল, আমার ব্যারাকপুরে যখন আমি এসডিপিও তখনও কাঁচাপাড়ায় ওসি ছিল, খুব ভালো অফিসার। পরেশ রায়কে দেখেছি, খুব ভালো অফিসার। এরা অনেক এনকাউন্টার করেছে, আমি থেকেছি, আমার সুপারভিশনে হয়েছে, এবং আমি ওর সঙ্গে গেছি, আমি সঙ্গে করে নিয়ে গেছি, এরকম এনকাউন্টার অনেকগুলো করেছি এদের সঙ্গে। নর্মালি রাত্রে যখন নিয়ে যাওয়া হয় ডেডেড ক্রিমিনাল যখন, তখন তাকে হ্যান্ডকাফ লাগানো হয় আর কোমরে দড়িও থাকে, যাতে কিনা ও পালিয়ে না যেতে পারে। ভিডিওগ্রাফি হয় কি? না, ভিডিওগ্রাফি হয় না। ভিডিওগ্রাফি হয় দিনের বেলা, রাত্রেবেলা তো ভিডিওগ্রাফি করি না আমরা। দিনের বেলা করা হয়, প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটা ঘটেছে সেগুলো ভিডিওগ্রাফি করা হয়, কর্ডনিং করা হয়। তারপরে ওখানকার পঞ্চনামা বলতে যেটা বোঝায়, সুরতহাল করা হয়, মানে অফ দ্য স্পট, প্লেস অফ অকারেন্স যেটা হয়েছে, সেই অকুস্থল যাকে বলে আর কি বাংলাতে, সেই জায়গাকার পুরো সুরতহাল করতে হয়। তাই ব্লাড থাকলে ব্লাড স্টেন স্যাম্পল করতে হয়, মাটি ওখানকার যদি থাকে নিতে হয়, ঘাস বা গাছ কীরকম ধরনের আছে, মানে উইড ফুইড থাকলে সেগুলো একটু নিতে হয়, নিয়ে ওটা একটা পঞ্চনামাটা করতে হয়, কর্ডন করতে হয়, ফটোগ্রাফ তোলা হয়, স্কেচ করা হয়। ঠিক এখন তো আরও ইম্প্রোভাইজ হয়ে গেছে, এখন তো ল্যাটিচিউড লঙ্গিচিউড দিয়ে এক্স্যাক্ট জায়গার লোকেশনটা ফিক্স আপ করা হয়, আর পুরো কর্ডন করে ঘিরে রাখা হয়, যাতে কোনো বাইরের লোক এসে ডিস্টার্ব করতে না পারে, এরিয়াটা যাতে ডিস্টার্ব না হয়ে যায়। অনেকগুলো প্রসিডিওর আছে, এরকম গাইডলাইন আছে, সুপ্রিম কোর্টের অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে এগুলো পড়ে আর কি। তো ইন দ্যাট কেস এখানে প্রভাস মণ্ডল ড্রেডেড ক্রিমিনাল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যখন ওর বাবা, ওর স্ত্রী এবং মা বলছে, এবং পুলিশও যখন এনকাউন্টার করেছে, ডেফিনেটলি এ ড্রেডেড ক্রিমিনাল। এখন পুলিশের যে ভার্সন যেটা আছে, যে একজনের কাছ থেকে রিভলভার ছাড়িয়ে নিয়ে গুলি করতে গেছিলো, তো এটাকে এভাবেই দেখা উচিত যে হ্যাঁ সত্যি পুলিশকে গুলি করতে গেছিলো, তারপর অন্য পুলিশ অফিসার তখন দেখেছে যে গুলি করতে যাচ্ছে, তখন ওকে গুলি করেছে। এটা হয়। আমি বললাম যে প্রথমে তো নিজের ডিফেন্সের ক্ষেত্রে হতে পারে, অন্য কাউকে গুলি করতে যাচ্ছে দেখে ক্ষেত্রেও পুলিশ থাকলে সে গুলি করতে পারে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স তো আছেই। এবং অন্য কাউকে গুলি করতে যাচ্ছে, বা কোথাও বোম ফেলে বোম ব্লাস্ট করে কাউকে মারতে যাচ্ছে, বা কিছু এরকম গলায় কারো ছুরি ধরে রেখেছে, কেটে দিতে পারে, ছুরি চালিয়ে দিতে পারে, বোম মেরে দিতে পারে, বা তার কজ অফ ডেথ করতে পারে, বা কোনো একটা বড় রেলের লাইনকে উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, এরকম অনেক কিছু হতে পারে। মানে যেখানে বড় একটা খুব বড় ড্যামেজ হবে, লস অফ লাইফ হবে, সেক্ষেত্রে এনকাউন্টার থাকে। মেন্টালিটিটা কি থাকে? মানে এইরকমভাবে এই ধরনের মানুষদেরকে যখন নিয়ে যাওয়া হয়, কোনো পুনর্নির্মাণের ঘটনা হোক বা এই ধরনের ক্রিমিনালদের, তখন তাদের পুলিশ তো পুলিশই হয়, পুলিশ তো আর এ নয়, তারা তো কাউকে স্লটারিং করার জন্য নিয়ে যাচ্ছে না, পুলিশ কসাই নয়। আর যাই হোক, মানুষ খুন করা তো একটা ডেঞ্জারাস ব্যাপার, একটা তার মাইন্ডসেট লাগে। মানুষকে খুন করা হয় না, কিন্তু আন্ডার কি কম্পেলিং সিচুয়েশান এমন তৈরি হয়, যার ফলে তাকে এনকাউন্টার করতে হয়। তো এই ক্ষেত্রে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা ইনভেস্টিগেশন করেই বোঝা যাবে। সেজন্য কাউকে এমনি না, আমি এটা জিজ্ঞেস করছি যে অভিযুক্তের মেন্টাল কন্ডিশন তখন কি থাকে? মানে সে কি তখন বেপরোয়া হয়ে যায়, নাকি বাঁচার চেষ্টা করে? না, অনেক সময় দেখছে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, অনেক সময় অ্যাটাক করার চেষ্টা করে, ডিপেন্ডিং আপন যে তার স্টেট অফ মাইন্ড কেমন আছে, তার মেন্টাল স্ট্যাটাস কেমন আছে, সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমার মনে আছে যে পার্থ রায়বর্মনকে যখন এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেল, যে খাদিম কর্তা, বিশাল ঘটনা, খাদিম কর্তা 99-এই হয়েছিল সম্ভবত। হ্যাঁ, 99 কি 98-এ বোধহয় সম্ভবত। আমি এই গল্পটা লিখেছিলাম, এই সময় পত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল টোটাল কিডন্যাপিং ঘটনাটা। তো এর মধ্যে ছিল ওই আসিফ রেজা আনসারি বলে একজন ছিল, সে কিন্তু থেকে মৌলানা আজাদ কলেজ থেকে ইংলিশ অনার্স পাস করেছিল, কিন্তু এই বেনিয়াপুকুর এলাকার বাড়ি। তো তাকে অনেক কষ্ট করে ধরে। ওর ভাই ছিল আমির রেজা আনসারি, আর ও ছিল আসিফ রেজা আনসারি। আসিফ রেজা আনসারি অ্যাকচুয়ালি প্রথমে সিমিতে ছিল, প্রথমে মৌলানা আবুল কালাম আজাদ এখান থেকে পাস করেছে, ইংলিশ অনার্স পাস করে ও একটা সিমিতে কাজ করতো। সিমিতে গিয়ে চলে যায় জম্মু কাশ্মীরে গিয়ে ও র্যাডিক্যালাইজেশন হয়, ওখানে ওর ব্রেন ওয়াশ করে ফিরে এসে এখানে একটা মডিউল হিসাবে কাজ করা শুরু করেছিল। তো ওটা ছিল ও লস্করে তৈবার একটা মডিউল হিসাবে কাজ করছিল, শাখা সংগঠন। হ্যাঁ। তো ওকে যখন আবার এখানে ধরলো পুলিশ, পরে যখন ও ধরা পড়লো, আমার এক্স্যাক্টলি মনে নেই, সম্ভবত দিল্লি থেকে, আগ্রা থেকে ধরেছিল ওকে, ধরে এখানে নিয়ে আসে পুলিশ, কলকাতা পুলিশে। কারণ আমেরিকান সেন্টার অ্যাটাক ওই সেম গ্যাংটা করেছিল। হ্যাঁ, আফতাব আনসারি এখানে ছিল, ওই যে আফতাব আনসারি এখনও জেলে আছে, আমাদের প্রেসিডেন্সি জেলেই আছে।
তো আসিফ রেজা আনসারিকে নিয়ে যায় আহমেদাবাদ পুলিশ, সেখানেও কিডন্যাপিং করেছে, অন্য কিছু করেছে, ওখানে এনকাউন্টার করে দেয়। সেটা ইন কাস্টডি এনকাউন্টার আর কি। ইন কাস্টডি পুলিশ কাস্টডিতে এনকাউন্টার হলে মানুষের একটু সন্দেহ থেকেই যায়, কিন্তু বাট হি ওয়াজ এ টেররিস্ট অ্যান্ড ড্রেডেড ক্রিমিনাল ডেফিনেটলি, কারণ ও অনেকগুলো লোককেও মেরেছিল আর কি। যদিও খুব শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ভদ্র, এমনি যখন এতে ছিল লোকের সঙ্গে যখন মিশতে বা কথা বলতো তখন সে খুবই ভদ্র। এই ধরনের ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি, যে আমরা যখন মানে যে অভিযুক্ত তার সম্পর্কে যদি জানার চেষ্টা করি আমরা, তখন দেখা যায় যে তার অনেকটা পড়াশোনা রয়েছে, তার পেছনে একটা স্ট্রং শিক্ষা রয়েছে। না, এটা টেররিস্টদের ক্ষেত্রে হয়, একটা ইডিওলজি একটা কাজ করে। টেররিস্ট যেটা বললেন, যে আসিফ রেজা আনসারি হি যে কোয়ালিফাইড ছেলে, এই যে আফতাব আনসারি, সে কিন্তু সাইকোলজি নিয়ে পাস করেছে, এতে গ্র্যাজুয়েশন করেছে, এবং তারপরে MBA পড়ছে, লতে ডিগ্রি, মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছিল ল পাস করার জন্য, তারপরে সে ক্রিমিনাল হয়েছে। ঠিক আছে, গন্ডাতে একজন ওর ছিল, গুরু ছিল দীনেশ বলে, তার পাল্লায় পড়ে সে ক্রিমিনাল হয়ে যায়। তার মাইন্ডসেটই তৈরি হয়ে যায় যে কিডন্যাপিং করে লোককে ফর র্যানসাম টাকাটা আদায় করবে আর কি। করতে করতে টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে জুড়ে গিয়ে তারপরে অনেকগুলো মার্ডার করে। এই যে পার্থ রায়বর্মনের কিডন্যাপিং থেকে আমেরিকান সেন্টার অ্যাটাক, অনেকগুলো তার মধ্যে অন্যান্য ক্ষেত্রে দেখা যায়, এগুলো অনেক ক্ষেত্রে হয়, কিন্তু সেগুলো শিক্ষিত লোক, সেগুলো খুব কম ক্ষেত্রে এরকম ড্রেডেড ক্রিমিনাল হয়। তারা বেশিরভাগটাই হয়, যেমন আসিফ রেজা আনসারির ক্ষেত্রে বলছি, ও কিন্তু টেররিস্ট, ও কিন্তু অর্ডিনারি ক্রিমিনাল নয়, তার মধ্যে ইডিওলজিটা কাজ করছে এটা মানুষকে খুন করার, যে এখানে ওড়াবো আমরা, এই জায়গাটা বোম ব্লাস্ট করাবো, এই জায়গাটা করবো, এভাবে এখানে করবো, একে কিডন্যাপ করবো, টাকা, এই যে টাকা কালেকশন করে, এটা মানে এই যে পার্থ রায়বর্মনকে করেছিল মারার জন্য করেনি, ওকে ছেড়েও দিয়েছিল 10 দিন পরে। ছেড়েছিল কেন? ওর কাছ থেকে 5 কোটি টাকা র্যানসাম নিয়েছিল। এই টাকাটা কালেকশন করতে হবে যে ফর ফার্দার অ্যাকশন, মানে কোথাও বোম ব্লাস্ট করাবে, বা এই যে মডিউলগুলো চালায় বিভিন্ন জায়গাতে টেররিস্টরা, তাদের তো টাকা লাগে, ঠিক গাড়ি ভাড়া লাগে, থাকার জন্য বাড়ি ভাড়া করতে হয়, প্লাস তারপরে তাদের খাওয়া পড়া আছে, তারপরে কিছু বোমের মশলা টশলা জোগাড় করা, অমুক করা, এই সমস্তগুলো করতে হয়, তাদের নানান খরচা আছে। সেই মডিউলগুলোকে চালাবার জন্য তারা কিন্তু এই কাজটা করে। উদ্দেশ্যটা, পারপাসটা কিন্তু হচ্ছে এই পারপাসে, মানে ওটা পার্সোনাল গেনের জন্য নয়। আর ক্রিমিনালদের সঙ্গে এদেরটা আলাদা, ক্রিমিনালরা তারা পার্সোনাল গেনের জন্য করে। এখানে জানি না, আমি শুনছি যে বিক্রি করতে একটা নারী পাচার চক্রের একটা র্যাকেট ছিল, তাকে আগে থেকেই নাকি এই মেয়েটিকে টার্গেট করেছিল, তারপরে ওকে করেছে, সল্ট করেছে, এবং তারপরে জীবন্ত অবস্থায়, মানে খুব সারপ্রাইজিংলি, মানে খুব মানুষের অনেকগুলো ইঞ্জুরি ছিল। একটা মেয়ে এতগুলো নাকি ইঞ্জুরি ছিল, এটা খুব আনলাইকলি, এত মেরেছে, পার্টসে ইঞ্জুরি ছিল, গোটা মাথাতে একটা ব্লিডিং ইঞ্জুরি ছিল, তা সত্ত্বেও সি ওয়াজ সারভাইভিং। সেই অবস্থাটাকে বস্তায় ভরে জলে ফেলে দিয়েছে, মানে ভাবুন তার প্রাণটা বেরোবার সময় সে কত বেশি করেছে, কারণ তার লাংসের মধ্যে এবং তার স্টোমাকের মধ্যে জল চলে গেছিলো। তো এরকম ধরনের যে ক্রিমিনাল, এটা হচ্ছে একেবারে ক্রিমিনাল মাইন্ডসেট। ঠিক আছে, আমি জানি না এরা আগে কোনো ক্রাইম করেছে কিনা এই ধরনের, হয়তো মেয়েদের পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল, কি ছিল না ছিল এগুলো ইনভেস্টিগেশন করলে বেরোবে। আরেকটা ঘটনা একটু শুনি আপনার কাছ থেকে, এরকম বেশ কয়েকটা ঘটনার কথা আপনি বললেন, আরেকটা ঘটনা যদি একটু বলেন, মানে আপনার করা এনকাউন্টার। হ্যাঁ, আমি আরেকটা এনকাউন্টার করেছিলাম, যেটা ধরুন আমি বসিরহাটে তখন SDPO। তো একদম রোববার দিন আমি বসে আছি সকালে, সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হচ্ছে, আমাকে একজন বয়স্ক লোক দেখি 2-3 জন ওই বাংলোর বাইরে ঘুরছে। এখন যেটা SP বাংলো হয়েছে আর কি, এখন বসিরহাটে, আমি তো ওনারা SDPO বাংলো ছিল, তো বাইরে ঘুরছে। আমি দোতলা থেকে দেখছি যে 2-3টে দাড়িওয়ালা লোক তারা গেটের কাছে আসছে, উকি মারছে, দেখছে ভেতরে কে আছে না আছে। আর গেটের কাছে থেকে একটু দূরে বৃষ্টি হচ্ছিল বলে গেট থেকে সরে এসে যে আমাদের গার্ড ছিল, সে ওই বারান্দার মধ্যে রয়েছে। আমি তখন উপর থেকে বললাম, দেখো তো ওই ভদ্রলোকগুলো কেন এসেছে, এই দাড়িওয়ালা অনেকগুলো লোক ঘুরছে এখানে কেন?